হ্যালো বন্ধুরা, এখন আমি জি5-এ আসা বার্লিন বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো অপেক্ষা খুরানা, ইশফাক সিং এবং রাহুল বোস। এই সিনেমাটা গল্পের ব্যাপারে ছোট্ট করে বলি। একজন স্পাই যে ডিফ, তাকে খুঁজে পাচ্ছে বিউরোক্র্যাটসের লোকরা এবং তাকে সন্দেহ করা হচ্ছে যে এমন একটা ঘটনা আছে যেটা ভারতবর্ষে ঘটতে চলেছে। বেসিক্যালি এটা 93, 2000 ওরম টাইমের ঘটনা। তো আপনারা বুঝতেই পারছেন ওই সময় রাশিয়ান প্রেসিডেন্ট এখানে একটা প্রেস মিটের জন্য একটা সরকারি কাজে দু দেশের মধ্যে একটা ট্রিটি হবে, সেই ট্রিটিটার জন্য রাশিয়ান প্রেসিডেন্ট এখানে আসছে, তাকে মারার প্ল্যান করা হচ্ছে এবং সেই সন্দেহে একজনকে ধরা হচ্ছে যে নাকি একজন স্পাই। কিন্তু কার স্পাই? যে একজন ডিফ কী করে স্পাই হতে পারে তাকে বিউরোক্র্যাটরা ধরছে। সে যেহেতু ডিফ, তার সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য একজন টিচারকে প্রয়োজন, সে টিচারের রোলটা প্লে করছে এখানে অপরশক্তি খুরানা। তাকে রিক্রুট করার পর সেই যখন তার থেকে জানতে পারছে, তো কী তথ্য জানতে পারছে এবং আলটিমেটলি স্পাইটা কোথাকার, মানে আমাদের দেশেরই কোনো অন্য সংস্থার স্পাই নাকি কোনো বিদেশি শক্তির স্পাই, কে এই মানুষটা এবং রাশিয়ান প্রেসিডেন্টকে কে মারতে চাইছে এবং কেনই বা মারতে চাইছে। এবং এর মাঝখানে বিউরোক্র্যাটরা, বিশেষ করে ইন্ডিয়ান বিউরোক্র্যাটসের বিভিন্ন ডিপার্টমেন্ট বলা যায়, সেখানে আইবি হোক বা হোক, নামগুলো ইউজ করা হয়নি ওরমভাবে, অন্যভাবে ইউজ করা হয়েছে, সেটা পরিষ্কার বোঝা যায় তারা কীভাবে একে অপরের সাথে ডিল করে, তাদের মধ্যে কী কী প্রবলেম আছে যেগুলো ফেস করতে হয়, এবং ভারতীয় পাবলিকরা তাদেরকে যেইভাবে চোখে দেখে এবং তারা কীভাবে কাজের ডিল করে সেগুলো এখানে কীভাবে উঠে আসে। এর থেকে বেশি জানতে হলে জি5-এ গিয়ে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। 2 ঘন্টা 3-4 মিনিটের ডিউরেশন এই সিনেমাটা। তো কেমন হলো যদি এক কথা বলি, আমি এইটুকু বলবো, এই সিনেমাটা স্লো পেসের যেহেতু কাজ, তো ধৈর্য ধরে আপনাকে দেখতে হবে। কিছু জিনিস আছে যেগুলো এই সিনেমার মধ্যে খুবই ভালো আছে, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমাকে রীতিমতো হতাশও করেছে। তো প্রথম যে জিনিসটা ভালো বলবো, এখানে পারফরমেন্স ফাটাফাটি রয়েছে এবং তার মধ্যে যদি প্রধান কথা বলি, বেস্ট পারফরমেন্স দিয়েছে এখানে ইশফাক সিং। ফাটিয়ে অভিনয়, মানে কোনো ওয়ার্ড নেই, কিন্তু তার এক্সপ্রেশনে সব কিছু বুঝিয়ে দিচ্ছে একটা মানুষ তার মধ্যে কী কী চলছে। যে একজন ডিফ, তাকে ছোটোবেলার থেকে কী কী ফেস করতে হয়েছে। সে ফুটবল খেলতে চাইতো কিন্তু তাকে একটা কোচ খেলতে দিত না। কেন খেলতে দিত না? সে একজন স্পাইয়ের মতো হয়ে কাজ করছে, কীভাবে সে করছে, কীভাবে সে শিখেছে সেগুলো, এবং তার মধ্যে কি একটা মানসিকতা বা মানবিকতা এই জিনিসটা নেই, এবং তার অন্তিম পদক্ষেপ কি হচ্ছে যার জন্য একটা মানুষের একটা মুহূর্ত বা তার জীবন হয়তো পাল্টে যেতে পারে, সেখানে তার কি ভূমিকা রয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু ইশফাক সিং ফাটিয়ে অভিনয় করেছে। একটা জায়গায় ইমোশনাল হয়ে গিয়ে বুকের মধ্যে কিছু মারতে থাকবে এবং বেঞ্চের মধ্যে দাপড়াতে থাকবে, দেখবেন তার চোখে মুখে এক্সপ্রেশন ফাটাফাটি ছিল। এমনি সে অ্যাওয়ার্ডস পায়নি, কিন্তু ন্যাশনাল, মানে এটা ফিল্ম ফেস্টিভ্যালে বিভিন্ন জায়গায় গেছে, তো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডস কিন্তু তাকে দেওয়া হয়েছে। তো বেশ ভালো অভিনয় কিন্তু সে করেছে। আমি যদি বলি রাহুল বোসের কথা, রাহুল বোস যে রোলটা পেয়েছে এখানে সত্যি দেখে অবাক হয়েছি, এবং রাহুল বোস পারে এরকম ধরনের অভিনয় করতে। তার পারফরমেন্স কিন্তু আমার এখানে বেশ ভালো লেগেছে। অপরশক্তি খুরানা যদি কথা বলি, অপরশক্তি খুরানা কিছু কিছু জায়গা বেশ ভালো, কিছু কিছু জায়গায় একটু অ্যাভারেজ এরকম মনে হয়েছে, বাট তার ক্যারেক্টারটা কিন্তু এরকম বেশ ভালোভাবে বলা যাবে একটা কনফিউজিং টিচার হিসেবে এখানে রাখা হয়েছে, যে মুহূর্তে মুহূর্তে নিজের পার্সপেক্টিভ চেঞ্জ করতে পারে, বা তার মধ্যে হয়তো চেঞ্জেস আসতে পারে যেটা তার মনে হচ্ছে, কাউকেই সে বিশ্বাস করে উঠতে পারছে না। তো এই রোলটা সে প্লে হয়তো ভালো করেছে, কিন্তু কিছু জায়গায় হয়তো তার ইমপ্রুভমেন্ট আরও হলে হয়তো ভালো হতো। বাকি আদার্স যারা রয়েছে পারফরমেন্স প্রত্যেকেই অ্যাভারেজ, এটা বলা যায়। দ্বিতীয় জিনিস বলবো, বিশেষ করে ডিপার্টমেন্টের মধ্যে একে অপরের সাথে কী প্রবলেম আছে এবং তারা কীভাবে সেগুলো ডিল করে, সেইগুলো এখানে যেরকম দেখানো হয়েছে। আমার মনে হয় এরকমভাবে মানে দেখানো, অ্যাটলিস্ট বা দেখানোর চেষ্টা করা, এটার সৎ সাহস কিন্তু সবার হয় না, যেটা কিন্তু এই মেকার্সও দেখাতে পেরেছে। যার জন্য কিন্তু এই সিনেমার এদের প্রবলেমও হতে পারে, মানে এদের এগেনস্টে কোনো অ্যাকশনও হতে পারে, এরকম ব্যাপার আছে। তো সেগুলো কিন্তু মানে সাহস নিয়ে সেগুলোকে বানিয়েছে, যেটা দেখতে জানতে অ্যাটলিস্ট ভালো লেগেছে আমার। তৃতীয় জিনিস বলবো, এই গল্পটার মধ্যে না অনেকগুলো সাবপ্লট আছে, অনেকগুলো ঘটনা আছে। তো প্রত্যেকটা ঘটনা কিন্তু কোনো না কোনোভাবে একটা জায়গায় গিয়ে লিঙ্ক হচ্ছে। কিছু ঘটনা হয়তো আছে যেগুলো হয়তো আপনার মনে হবে যে এইটা অতটা হয়তো গুরুত্বপূর্ণ না, কিন্তু না, সামান্য সামান্য জিনিস, মানে বলে না বুন্দ বুন্দ সে সাগর বানতা হ্যায়, এই ঘটনার মধ্যে সেই জিনিসগুলো রয়েছে, বা সাবপ্লটগুলো এমনভাবে রয়েছে যেটা হয়তো ইনিশিয়াল স্টেজে আপনার মনে হবে যে এটার কোনো গুরুত্বপূর্ণ ছিল, বা এটা কী কারণ ছিল এগুলো দেখানোর, বা আমি কেন দেখছি এই সিনেমাটার এই সেসব দিক, কেন এই গল্পটার পেছনে কেন সময় দেবো। কিন্তু লাস্টিকে যখন ব্যাপারটা জানা যাচ্ছে, তখন গিয়ে কিন্তু এই মানে
এই জিনিসটার ব্যাপারে জানতে পারছেন তখন বুঝতে পারছেন এই লিঙ্কটা কেন করা হয়েছে। আমি কিন্তু স্টোরি আইডিয়ার উপর কথা বলছি, হ্যাঁ, তার উপর বেস করে আমি এটা বলছি। এবং আরেকটা জিনিস সবই বলবো, এই সিনেমার ফার্স্ট হাফটা সেকেন্ড হাফের তুলনায় কিছুটা হলো বেটার ছিল, কারণ এর মধ্যে অনেকটা বুনিয়াদ গল্প তখন মানে থ্রিল ব্যাপারটা আসতে চলেছে বা জানতে পারবো, এরকম একটা কিউরিওসিটি কিন্তু তৈরি হবে। তো ফার্স্ট হাফটা যেখানে শেষ হচ্ছে সেটা কিন্তু আপনাদের ভালো লাগতে চলেছে। এবার যদি সিনেমার নেগেটিভ দিক বলি, দেখুন স্লো পেসে কাজ হয়েছে, তো কিছু জিনিস থাকে ড্রামা বিল্ড করার জন্য স্লো পেসের কাজ দরকার হয়, কিন্তু কিছু ঘটনা এমন থাকে যেইগুলোকে জোর করে স্ট্রেচ করা হলে সেটা একটা টাইমে গিয়ে কিন্তু লেন্দি লাগে, যেটা আমার এই সিনেমাটা দেখতে গিয়ে মনে হচ্ছে এই সিনেমাটা কিন্তু মিনিট 15-20 আরামসে কমানো যেতে পারতো। জোর করে কিছু জায়গা কিন্তু এখানে রাখা হয়েছে, যেটা আমার মনে হয় এটা সিনেমাটার জন্য একটা খারাপ দিক। দ্বিতীয় বলবো, এরম কাজে ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হয়, যেটা একটা থ্রিলিং ভাইবসকে ভালোভাবে ইনহ্যান্স করতে পারে। এখানে এমন কিছু মুহূর্ত আছে যেগুলোকে করতে পারতো, বাট সেটা সাউন্ডের কাজ বা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সেগুলো এখানে খুব একটা ভালোভাবে ইউজ করা হয়নি বা সেরকমভাবে ক্রিয়েটই করা হয়নি সেইগুলোকে মানে একটা এনহ্যান্স করার জন্য। তৃতীয় জিনিস বলবো, এখানে গল্পটার মধ্যে ফার্স্ট হাফটা যেরকম আপনার কিছুটা হলো যেরকম টান মনে হবে বা বলা যায় একটা কিউরিওসিটি থাকবে, সেকেন্ড হাফে গিয়ে গল্পটা যখন আস্তে আস্তে শেষের দিকে যায় চিত্রটা কিন্তু ধপ করে আস্তে আস্তে পড়তে থাকে, এবং একটা সময় গিয়ে আপনার মনে হবে যে আমি দেখলাম সিনেমাটা, গল্পটা আমার আইডিয়া ওয়াইজ, স্টোরি ওয়াইজ, পাঠ্য বই হিসাবে গল্পটা কিন্তু বেশ ভালো, কিন্তু যেটা আমি ভিজুয়াল স্কুল দেখলাম সেটা কিন্তু আমার ততটা বেশি এনগেজিং লাগলো না। কেন? তার এত কনভারসেশন আছে এর মধ্যে, কনভারসেশন হওয়ার থেকে ভিডিও করে বলা যায় ভিজুয়াল কনভারসেশন যেটা হয় সেটা জিনিস দেখালে আমার মনে হয় অনেকটা বেশি থ্রিলিং হতে পারে, বিশ্বাসযোগ্য হতে পারে। রাদার সেই কনভারসেশন যদি আপনি করতে পারেন তবে সেটাকে এমনভাবেই করুন যা স্টেজিং হওয়া খুব ভালোভাবে প্রয়োজন। স্টেজিং যদি এখানে স্লো পেস বার্নে করা হয় তাহলে তার উপযুক্ত সময় অবধি সেই স্টেজটাকে টানা উচিত, আদারওয়াইজ কিন্তু সেটা বোর হতে লাগবে। এটাও কিন্তু এই সিনেমার জন্য হতে চলেছে যেটা আমার মনে হয়েছে। এবং মেন বিষয়ের সাথে যে এতগুলো সাবপ্লটগুলো যে জড়িয়ে আছে, ক্লাইম্যাক্সটা যে সেরকম টান পর্যায়ে চলে যাবে সেরকমও কিন্তু এই সিনেমাটা যেতে পারে না, যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ক্লাইম্যাক্স কিন্তু আমার এখানে মনে হয়েছে, যেটাকে অনেক ভালোভাবে কিন্তু এখানে প্রেজেন্ট করা যেতে পারতো। এছাড়া ছোটো দিক রয়েছে এই সিনেমার মধ্যে যেগুলোকে খারাপ দিক হিসাবে বলা যায়। ডিরেকশন এখানে অ্যাভারেজ থেকে অ্যাবভ অ্যাভারেজ বলতে পারি, বাট আমি যদি বলি এই সিনেমাটাকে আপনি একবার দেখতে পারেন, স্লো পেস কাজ যাদের পছন্দ তারা একবার দেখতে পারেন, আদারওয়াইজ এই সিনেমাটা আপনি বেশি এক্সপেকটেশন নিয়ে কিন্তু দেখতে যাবেন না। আমার কাছে এই সিনেমাটা একটা অ্যাবভ অ্যাভারেজ সিনেমায় থাকবে, আমি ম্যাক্সিমাম এটাকে 2.75 দেবো আউট অফ 5। বলবো জি5-এ যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ বার্লিন বলে সিনেমাটা। বার্লিন কি সেটা কিন্তু সিনেমা দেখলে আপনারা জানতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।